আসসালামু আলাইকুম। আমরা আজকে ৩৭০তম ক্লাস আমাদের ওপেন স্টাডি গ্রুপের। আমরা মৌলিক ব্যবস্থাপনা গত বোধহয় একদিন পড়ছি আর আজকে পড়বো 11তম ব্যাচে, কিন্তু মৌলিক ব্যবস্থাপনা ক্লাস কখনোই হয় নাই। দুইটা ক্লাস আজকে হবে। মৌলিক ব্যবস্থাপনাকে কেউ সহজ মনে করবেন না, কারণ অনেক লেখা, অনেক বড় প্রশ্ন লিখতে হয়, অনেক উত্তর লিখতে হয়। 3 ঘন্টায় পারা যায় না, এই জন্য আপনারা প্রশ্নের একটা কাঠামো তৈরি করে নিবেন। একটু মনোযোগ দিয়ে নির্দিষ্ট কিছু অল্প কিছু সংখ্যক প্রশ্ন বললে হবে, তবে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর একটা বিষয় বলি, অনেকে আমাকে বলেন যে বিগত বছরের যে কোনো একটা আপনি মনে করেন 11তম ব্যাচের আপনি 10ম ব্যাচেরটা বাদ দিয়ে নবম ব্যাচেরটা পড়বেন কিনা, এটা অনেকে মনে করে। কিন্তু না, ওপেনের এই পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাগুলো হয়েছে, দেখা যায় স্যারদের নজর যে প্রশ্নের দিকে যায়, সেই প্রশ্নের থেকে বেশি প্রশ্ন আসতে পারে। মানে আপনাকে যে পিছনের একটা ব্যাচ বাদ দিয়ে তারপরের ব্যাচটা আপনি পড়বেন, এর বাইরে পড়বেন না, বা ওটা পড়লে কমও আসবে বেশি আসবে তা কিন্তু না। হতে পারে ওই প্রথম সেমিস্টারের প্রশ্নটা আপনাকে বেশি দিয়ে দিছে ওখান থেকে, হতে পারে দ্বিতীয় ব্যাচের প্রশ্নটা দিয়ে দিছে, হ্যাঁ, বা পঞ্চম ব্যাচের প্রশ্নটা এসে গেছে। এই জন্য নির্দিষ্ট করে বলা যায় না, তবে একটা জিনিস বলা যায় যে আপনি আহ কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, এইটা বলা যায়। এইভাবে আপনি প্রস্তুতি নিবেন। ঠিক আছে, বোর্ডের প্রশ্ন যে কোনো এক সেটের উপর ঝুঁকে যাবেন না। আবার দেখা যাচ্ছে যে প্রথম দুইটা প্রশ্ন যে কোনো এক সেট থেকে আসতেছে বেশি বেশি, পরের দিন দেখবেন হঠাৎ করে ওই লেভেলের প্রশ্ন হচ্ছে না। অষ্টম ব্যাচে এরকম হয়েছে, নবম ব্যাচে এরকম হয়েছে। ঠিক আছে, দশম ব্যাচে হবে, 11তম ব্যাচে ওরকম হইতে পারে। আপনি প্রথমে এক ধরনের প্রশ্ন পাইছেন, দ্বিতীয় পরীক্ষা এক ধরনের প্রশ্ন পাইছেন, তৃতীয় পরীক্ষার দিনও একরকম পাইছেন। দেখা যাচ্ছে চতুর্থ পরীক্ষার দিন, যেটা সাংগঠনিক আচরণ বা ব্যবসায় পরিসংখ্যানের দিন, ওই একই ধাঁচে প্রশ্ন হয় নাই। ঠিক আছে, তখন কিন্তু সমস্যা। এই জন্য প্রস্তুতি রাখবেন সবসময় সুষম। আমি প্রশ্ন দিয়ে দিলেও আমি আমার প্রস্তুতি আমার সাজেশন অনুযায়ী, আর প্রশ্ন মানে কমন পড়বে না, কঠিন প্রশ্ন হবে, তাও আমার একই রকম প্রস্তুতি, এবং পরীক্ষা আমার মোটামুটি একরকমই হয়। ঠিক আছে, কঠিন প্রশ্ন হলেও ভালো হয়, সহজ প্রশ্ন ভালো হয়। আমাকে প্রশ্ন দিয়ে দিলেও আমি এটা ফলো করি না। বুঝতে পারছেন, কারণ আমি চাই সুষম ভাবে যাতে আমার ভালো হয়। বুঝতে পারছেন, তো এইটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এবার তাহলে আমরা মৌলিক ব্যবস্থাপনায় গতকালকে 2-3টা প্রশ্ন পড়ছি, আজকে ঠিক তারপর থেকে পড়বো। দেখেন এখানে 15টা প্রশ্ন কেন, আমি একটা বাক্যে আবার বলি। আমাদের বইতে 15টা প্রশ্নই থাকতে হবে, কারণ নতুন পুরাতন দুইটা বই আছে, এবং বিগত বছরে এ পর্যন্ত প্রায় 6-7টা পরীক্ষা হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, সেকেন্ড এবং থার্ড এর পরীক্ষা কম হয়েছে, কম প্রশ্নপত্র হয়েছে, কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র বেশি। আর নতুন বই পুরাতন বই, এই জন্য সাজেশন অনুযায়ী নোটেও কিন্তু বেশি প্রশ্ন দিতে বাধ্য হয়েছি। কিন্তু আপনি পড়বেন আপনার সাজেশন ধরে কম। আমি আপনাদের এই 15টাই পড়াবো না, যদিও মৌলিক ব্যবস্থাপনা বাদে বাকি বইগুলোর সব প্রশ্নই নোটে যা আছে সব পড়াইছি, কিন্তু এখানে 15টা এটাই পড়াবো না। আমি সাজেশন ধরে ধরে পড়াচ্ছি আপনাদের। সাজেশনের আমি 1-2 দশম ব্যাচের সাজেশনটা ধরে আমি এখন পরে আপনাদের 11তম ব্যাচ এবং 10ম ব্যাচের যারা ক্লাসে থাকবেন, ভিডিও দেখবেন, আমি 1-2-3 তিনটা প্রশ্ন গতকালকে পড়াইছি। ঠিক আছে, সাজেশনের 1-2-3। আজকে একটা প্রশ্ন পড়াবো, সেটা হলো ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যাখ্যা করুন। এইটা 10ম ব্যাচের জন্য তেমন ইম্পর্টেন্ট না, তবে 11তম ব্যাচের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 11তম ব্যাচের ভাই বোন যারা আছেন, তারা এই প্রশ্নটা মনোযোগ দিবেন। প্রশ্নটা হলো এই যে, এটা ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যাখ্যা করুন, এই প্রশ্নটা। ঠিক আছে, এটা 4 নম্বরে, সরি 6 নম্বরে আছে, আমি যাচ্ছি। দেখেন প্রশ্নটা এই যে শুরু। আমি কেন বললাম যে প্রশ্নের একটা কাঠামো, আপনি হয়তো ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যাখ্যা করো, এটা যদি পরীক্ষা এসে পড়ে, আপনার প্রশ্ন পড়া নাই মনে করেন, আপনি পরীক্ষার হলে লিখতে পারবেন। ঠিক আছে, যে কোনো ভাবে আপনার মতো করে একটা উত্তর আপনি দিয়ে আসতে পারবেন, আপনি হয়তো মার্কসও পাবেন, 2 পান 4 পান 5 পান যা পান পাবেন, ঠিক না? আচ্ছা, কিন্তু এই প্রশ্নের কিন্তু একটা সুন্দর কাঠামো আছে। সেই কাঠামো ধরে আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে আপনার পরীক্ষার হলে ঠিক সেই কাঠামো অনুযায়ী আপনি আনসার করা শুরু করবেন, আপনার সময়ও বাঁচবে, প্রশ্নের মানও ভালো হবে। হয়তো প্যারাগ্রাফ গুলো ঠিক রাখবেন, ভিতর থেকে হয়তো একটু এদিক ওদিক হবে। হ্যাঁ, কিছু বানালেন, কিছু বইয়ের বইয়ের পড়া পড়লেন,
লিখলেন, ঠিক আছে। তা আমি আপনাদের এই প্রশ্নে সুন্দর একটা কাঠামো, মাত্র 4টা পয়েন্টে এই প্রশ্নের উত্তর দিব। এখানে বলছে ব্যবস্থাপনাকে একটি পেশা, আপনাকে প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে বলছে ব্যাখ্যা করুন, মানে প্রশ্নের যে উত্তর আপনি দিবেন সেই উত্তরটার ব্যাখ্যা, সেই উত্তরের পক্ষে ব্যাখ্যা, ঠিক আছে। এই ধরনের প্রশ্নে ভূমিকাটা এবং উপসংহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। আমি বরাবরই বলি, যে সকল প্রশ্নে একটা বাক্য বিবৃত করে আপনাদের সেই বাক্যের পক্ষে যুক্তি দিতে বলে বা একটা প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তরের পক্ষে যুক্তি দিতে বলে, সেই সব প্রশ্নের ভূমিকা এবং উপসংহার কিন্তু নিছক ভূমিকা উপসংহার না, এটা কিন্তু প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এই জন্য আমি দেখেন এই প্রশ্নের ভূমিকায় এখানে উপসংহার উপসংহার লিখছি, কিন্তু এখানে কিন্তু উপসংহার লিখিনি, কারণ আপনাকে আমি বুঝাইছি যে এটা নিছক উপসংহার না। এই প্রশ্নে কিন্তু এখানে ভূমিকা আছে দেখছেন, কিন্তু উপসংহার আছে, কিন্তু এখানে কিন্তু আমি ভূমিকা উপসংহার শব্দটা লিখি নাই, মানে আপনি এটাকে অবহেলা করবেন না। আমি পড়ি দেখেন, ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই 4টা শব্দ মৌলিক ব্যবস্থাপনা পড়তে গেলে 4টা শব্দ কিন্তু মুখস্থ থাকা লাগে। পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, মানে ব্যবস্থাপনা, এই 4টা শব্দের দ্বারাই ব্যবস্থাপনা গড়ে ওঠে। ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই 4টা জিনিসের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। ভূমিকা যা আছে তাই লিখবেন। আবার পড়ি, ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়তা করে। এখন প্রশ্ন হলো, এটি কি একটি পেশা হিসেবে বিবেচিত হতে পারে? এখন প্রশ্ন হলো, এটি কি একটি পেশা হিসেবে বিবেচিত হতে পারে? পেশা হওয়ার জন্য সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা দরকার। সুতরাং পেশার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবস্থাপনা মূল্যায়ন করা যেতে পারে। এবার বলেন, এই ভূমিকাটা আপনাদের কাছে কি শুধুই মানে ভূমিকা, যে ভূমিকাটা আমরা পড়ি না, আমরা মনে করি যে আমরা বানাই লিখবো, সেরকম ভূমিকা মনে হয় না। এই ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসছিল কিনা কখনো আমার মনে নাই, আমি লিখছি কিনা পরীক্ষায়, এই প্রশ্নটা বিভিন্ন সময় আসছে, কিন্তু আমার বেলায় আসছে কিনা আমার ঠিক খেয়াল নাই। তবে আমি পুরোটাই লিখবো আসলে ভূমিকাটা, ঠিক আছে। আপনি ঠিক এইভাবে লিখবেন যেভাবে আমি বললাম। এবার ব্যবস্থাপনাকে একটি পেশা কিনা, আপনি কিন্তু ডিরেক্ট বলে দেন না এই ব্যবস্থাপনা পেশা, কারণ আপনি পুরোপুরি পেশা বলবেন না, এটাকে পেশাও বলবেন, আবার পেশার বাইরে পেশা না সেটাও বলবেন। আমি এবার পড়ি দেখেন, পেশার প্রধান বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার মূল্যায়নের মাধ্যমে, পেশার প্রধান বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার মূল্যায়নের মাধ্যমে ব্যবস্থাপনা একটা পেশা কিনা তা বোঝার চেষ্টা করব। 1 নাম্বার, বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ। আমি পয়েন্টস গুলো আগে আপনাদের মুখস্থ করাই। 1 নম্বরে লিখবেন বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ, মানে পেশা হতে গেলে বিশেষায়িত জ্ঞান মানে বিশেষ জ্ঞান, যেমন ডাক্তার, ডাক্তারি একটা পেশা, এই ডাক্তারি পাশ করতে গেলে বিশেষ জ্ঞান দরকার, বিশেষ প্রশিক্ষণ দরকার, ঠিক আছে, আবার বিশেষ ডিগ্রি দরকার। 1 নাম্বার। 2 নম্বরে আছে পেশাদার সংস্থা এবং নৈতিক মানদণ্ড। ডাক্তারদের পেশাদার সংস্থা আছে এবং তাদের নৈতিক মানদণ্ড আছে, ঠিক আছে। আমরা নর্মাল মাস্টার্স পাস করে আমাদের কিন্তু নৈতিক মানদণ্ড, কারণ মাস্টার্স পাস জাস্ট একটা ডিগ্রি, এটা কিন্তু একটা পেশা না। মাস্টার্স পাস করে আমরা যদি কোনো পেশায় ঢুকি তখন ওই পেশার নৈতিক মানদণ্ড থাকবে, কিন্তু ডিগ্রির নৈতিক মানদণ্ড থাকে না। পেশাদার সংস্থাও থাকে না একটা ডিগ্রির, কিন্তু একটা পেশাদার সংস্থা থাকে, যেমন ডাক্তারদের সংগঠন থাকে, মেডিকেল অ্যাসোসিয়েশন থাকে, তারপরে আরো সংগঠন আছে, যেমন ব্যবস্থাপনার ক্ষেত্রে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আছে, এগুলো আন্তর্জাতিক সংগঠন, এগুলো পেশাদার ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেশাদার সংগঠন, ঠিক আছে। আবার নৈতিক মানদণ্ড থাকতে হবে। তাহলে 1 আর 2 বুঝলাম। 3 নম্বরে লিখবেন সেবামূলক দৃষ্টিভঙ্গি। পেশা হতে গেলে তার সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকা লাগে, বুঝতে পারছেন? মানে আপনি যতই ব্যবসা করেন, পেশার মাধ্যমে যতই ইনকাম করেন না কেন, ডাক্তাররা যত টাকা ইনকাম করুক না কেন, ইঞ্জিনিয়াররা যতই নকশা করে করে যতই টাকা ইনকাম করুক না কেন, তাদের কিন্তু একটা সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকে, কারণ তারা ইঞ্জিনিয়াররা কি করে, একটা মেশিনারিজ বা একটা বাড়ি, একটা বিল্ডিং এর ভবন ডিজাইন করে থাকে, তারা কিন্তু এখানে সেবামূলক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে। তারা এমন কোনো ডিজাইন করে না যেটা 2 দিন পর ভেঙে পড়বে, ঠিক আছে। আচ্ছা, ডাক্তার এমন কোনো ট্রিটমেন্ট করেন না যে রোগী মারা যাবে। ডাক্তাররা কিন্তু কোনো জাতি ধর্ম দেখেন না, দেখা উচিত না। তার মানে সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এখন প্রশ্ন হলো, ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেবামূলক দৃষ্টিভঙ্গি আছে কিনা, এটা একটা বিষয়।
4 নম্বরে আছে স্বীকৃত যোগ্যতা ও ডিগ্রি। পেশাজীবীদের স্বীকৃত যোগ্যতা থাকে, যেমন আমরা যদি ব্যবস্থাপনা ধরি তাহলে স্বীকৃত যোগ্যতা থাকে, ডিগ্রি থাকা লাগবে, যোগ্যতা থাকা লাগবে। তো যোগ্যতা কি, হয়তো যদি আমরা ধরি যে একজন ম্যানেজারের ম্যানেজমেন্টের উপর দক্ষতা থাকা লাগবে, বা একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে ব্যবস্থাপক হিসেবে তার দায়িত্ব থাকা লাগবে, এটা যদি আমরা যোগ্যতা ধরি, অথবা তার কিছু ডিগ্রি থাকা লাগবে, যোগ্যতা ধরি, তাহলে ডিগ্রিটা হলো বিবিএ থাকা লাগবে, এমবিএ থাকা লাগবে, বাধ্যতামূলক। যদি পেশা বলতে চান ম্যানেজমেন্টকে, ব্যবস্থাপনাকে, বা ব্যবস্থাপক যদি একজন পেশাজীবী হয়ে থাকেন, তাহলে তার এমবিএ ডিগ্রিটা বাধ্যতামূলক থাকা দরকার। কিন্তু আমরা কি দেখি যে অনেকেই কিন্তু এমবিএ ডিগ্রি নাই। অনেকে আছে যে নর্মাল ওপেন থেকে ধীরে 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 এসএসসি পাস করে কোম্পানিতে ঢুকছে, ধীরে 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 উনি দেখা যাচ্ছে যে সময় পান নাই রেগুলার পড়াশোনা করার, উনি ওপেন থেকে বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে উনি অনার্স মাস্টার্স করে ফেলছেন। হ্যাঁ, কিন্তু কোম্পানির বড় ম্যানেজার, যে পর্যায়ে এমবিএ পড়েও আপনি আমি যেতে পারতেছি না, হ্যাঁ, উনি চলে গেছেন। কিভাবে গেছেন? উনি কিন্তু বাধ্যতামূলক এমবিএ ডিগ্রি ছাড়াই চলে গেছেন। তার মানে বলেন, এটাকে ব্যবস্থাপনাকে কি একটা পেশা বলা যায়? পুরোপুরি পিওর পেশা বলা যায়? যাচ্ছে না, ঠিক না? আচ্ছা, হয়তো আস্তে আস্তে ব্যবস্থাপনা পিওর পেশায় রূপ নিবে। তা আমরা এখানে এই প্রশ্নে 4টা পয়েন্টস পেলাম, এই 4টার বাইরে আপনাকে লিখতে হবে না। 4টা লিখলে এবং ভিতরে ইংরেজি দিয়ে সুন্দর সুন্দর বিবি এমবিএ যখন স্যারের চোখে পড়বে, তখন স্যার আপনাকে অনেক সুন্দর মার্কস দিবে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা এইভাবে চিন্তা ভাবনা করে নোট করব। ঠিক আছে? 1 নাম্বার দেখেন, বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ। পেশাগত ক্ষেত্রে কাজ করার জন্য নির্দিষ্ট জ্ঞান ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিশেষায়িত জ্ঞান, যেমন ব্যবসায় প্রশাসন, বিবিএ, এমবিএ, অর্থনীতি, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ এবং পড়াশোনার প্রয়োজন। তাহলে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ পয়েন্টের ভিতরে আমরা কিন্তু সেই সেম কথাগুলোই লিখছি। কি কি দরকার? বিশেষায়িত ডিগ্রি দরকার, বিবিএ, এমবিএ দরকার। সরি, এখানে ডিগ্রি বলবো না, দেখেন এখানে বলছে জ্ঞান, একটু মনোযোগ দেন, এখানে বলছে জ্ঞান, এখানে বলছে ডিগ্রি। আমরা বিবিএ এমবিএ কিন্তু একটা জ্ঞান, কারণ ব্যবসায় প্রশাসনে যারা পড়ে তারা কিন্তু ওই বিষয়ে জ্ঞান লাভ করে, আমি সেই জ্ঞানের কথা বলবো। ডিগ্রির কথা পরের পয়েন্টে বলবো। জ্ঞান দরকার, বিবিএ এমবিএ যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে জ্ঞান দরকার। পাশাপাশি অর্থনীতি সম্পর্কে জানতে হবে, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে ইত্যাদি। এইসব আনুষঙ্গিক বিষয়গুলোতে প্রশিক্ষণ ও পড়াশোনা থাকতে হবে। একটা বাক্য, প্রথম বাক্যটা ছিল পেশাগত ক্ষেত্রে কাজ করার জন্য নির্দিষ্ট জ্ঞান ও প্রশিক্ষণ। তাহলে আপনি 1 নাম্বার লিখবেন। ওকে, এরপরে 2 নম্বরে আছে কি, পেশাদার সংস্থা ও নৈতিক মানদণ্ড। পেশাদারদের জন্য সাধারণত নির্দিষ্ট সংস্থা বা, এখানে সংস্থা শব্দটা 2বার আসছে, নির্দিষ্ট সংগঠন বা সংস্থা থাকে যা নৈতিক মানদণ্ড নির্ধারণ করে। যেমন ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিল, বা বাংলাদেশে বিএমআই নাকি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক না? আচ্ছা, মেডিকেল কাউন্সিল বা মেডিকেল অ্যাসোসিয়েশন। ব্যবস্থাপনার ক্ষেত্রে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এএমএ, আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ইত্যাদি সংস্থা রয়েছে। তবে এটি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রিত পেশা নয়। আপনি এখানে যা আছে তাই লিখবেন। কি লিখবেন আমি আবার বলি, পেশাদারদের জন্য নির্দিষ্ট সংস্থা বা সংগঠন থাকে যা নৈতিক মানদণ্ড নির্ধারণ করে। একটা বাক্য শেষ। এরপর এক্সাম্পল দেওয়া শুরু করবেন। ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিল বা মেডিকেল অ্যাসোসিয়েশন, ব্যবস্থাপনার ক্ষেত্রে পিএমআই, এএমএ, পূর্ণরূপটা লিখবেন ইংরেজিতে, ইত্যাদি সংস্থা রয়েছে। পাশাপাশি বলে দিবেন যে ইত্যাদি সংস্থা ডাক্তারদের মতো বাধ্যতামূলক না, না বিধায় এখানে আমরা বলে দিচ্ছি শেষে যে এটি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রিত পেশা না। মানে এই সকল সংগঠন পুরোপুরি ভাবে সমস্ত ম্যানেজমেন্টের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, বা নিয়ন্ত্রণ নিতে পারেনি, ডাক্তারদেরকে নিতে পারছে। ঠিক আছে? তাহলে 1 আর 2 আমরা এভাবে লিখবো। ওকে, খুব টেকনিক্যালি আপনি যখন পড়বেন তখন কিন্তু এই মৌলিক ব্যবস্থাপনাটা আপনার আয়ত্তে চলে আসবে। মৌলিক ব্যবস্থাপনাকে আয়ত্তে আনা খুব কঠিন। ঠিক আছে? আয়ত্তে আনতে পারলে আপনি খুব সহজে লিখতে পারবেন, কষ্ট হবে না। হয়তো আপনি পাস করে যাবেন বা ভালো রেজাল্ট করে যাবেন খাতা বলে লিখলে, কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এইভাবে খুব সাজাই গুছাই যখন পড়বেন তখন কিন্তু আপনার কষ্ট হবে না। 3 নাম্বার পয়েন্ট হলো সেবামূলক দৃষ্টিভঙ্গি। মানে প্রকৃত পেশা সাধারণত আর্থিক লাভের পাশাপাশি সমাজের কল্যাণেও কাজ করে। এই বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, আপনি এটা দিবেন। প্রকৃত পেশা কি করে? ডাক্তাররা আর্থিক লাভের পাশাপাশিও সমাজের কল্যাণে কাজ করে। ব্যবস্থাপনার লক্ষ্য হলো প্রতিষ্ঠানের উন্নতি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা। আমরা এখানে বলবো না যে ব্যবস্থাপনা সামাজিক কল্যাণ নিশ্চিত করে না, কারণ ব্যবস্থাপক যিনি তিনি তার কর্মীদের সামাজিক কল্যাণ নিশ্চিত করে, তাদের সুখ দুঃখ দেখে, তাদের বেতন ভাতা দেখে,
পাশাপাশি তাদের পরিবারও দেখে, পাশাপাশি একজন ব্যবস্থাপক সমাজের কথাও চিন্তা করে, দ্রব্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে, দ্রব্যের মান নির্ধারণের ক্ষেত্রে, তারপরে সমাজের কল্যাণে উনি কিছু পণ্য অনেক সময় লাভ ছাড়াও বিক্রি করতে পারেন। হ্যাঁ, কিছু অংশ আছে সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য মূলধনের কিছু অংশ রাখা হয়। তার মানে কি, সেবামূলক দৃষ্টিভঙ্গি ব্যবস্থাপনার ক্ষেত্রেও আছে, খুব জোরালো ভাবে আছে। এক্সাম্পল দিলাম। তো এখানে আপনি দুইটা বাক্য লিখবেন, একটা হলো প্রকৃত পেশা সাধারণত আর্থিক লাভের পাশাপাশি সমাজের কল্যাণ নিশ্চিত করে। 2 নম্বর বাক্যে লিখবেন ব্যবস্থাপনার লক্ষ্য হলো প্রতিষ্ঠানের উন্নতি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করে। বুঝতে পারছেন? তাহলে আমাদের 3টা শেষ। 4 নম্বরে কি আছে দেখেন, স্বীকৃত যোগ্যতা ও ডিগ্রি। পেশাজীবীদের সাধারণত স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণের প্রয়োজন হয় ব্যবস্থাপনার জন্য। এখানে কিন্তু দেখেন, আগে বলছিলাম জ্ঞান ও প্রশিক্ষণ, দুইটা একসাথে মিলাই ফেলবেন না। এখানেও বিবিএমবি আছে, এখানেও বিবিএমবি আছে, আপনি তফাৎ খুঁজে পেলে আপনার লিখতে সুবিধা হবে। স্বীকৃত যোগ্যতা ও ডিগ্রি, এখানে বলা হয়েছে পেশাজীবীদের সাধারণত স্বীকৃত ডিগ্রি প্রশিক্ষণের প্রয়োজন হয় ব্যবস্থাপনার জন্য। বিবিএ, এমবিএ ইত্যাদি ডিগ্রি থাকা ভালো হলেও এটি বাধ্যতামূলক নয়। আপনি বলবেন না যে এই ডিগ্রি গুলো থাকতেই হবে, তাহলে কিন্তু প্রশ্ন ভুল হয়ে গেল। আর উপরে দেখেন, প্রশ্নের উত্তর যখন ভূমিকা যখন লিখবেন, শুরু যখন করবেন, তখন একটা ডিরেক্ট বলে দিবেন না যে হ্যাঁ ব্যবস্থাপনা একটা পেশা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনি বলতে পারেন কিন্তু আপনার বলার পক্ষে পর্যাপ্ত যুক্তি নাই, এজন্য আপনি বলতে পারেন না। এখানে আমরা কি লিখবো, পেশাজীবীদের সাধারণত স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণের প্রয়োজন হয় ব্যবস্থাপনার জন্য। বিবিএ, এমবিএ ইত্যাদি ডিগ্রি থাকা ভালো হলো এটি বাধ্যতামূলক নয়। অনেক সকল ব্যবস্থাপক অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করেন। কেন বাধ্যতামূলক নয়? এই যে লাস্টের বাক্যটা, অভিজ্ঞতার মাধ্যমে অনেকে দক্ষতা অর্জন করেন তাই বাধ্যতামূলক নয়। তাহলে এই 4টা বাক্য লিখবেন। এবার উপসংহারটা নিছক উপসংহার নয়, এটা কিন্তু প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ, মনোযোগ দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই বোনদেরকে মনোযোগ সহকারে থাকার জন্য, কষ্ট করে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখেন, আমরা এইটা শেষ করি, ভূমিকাটা পড়ি, উপসংহারটা পড়ি। দেখেন, ব্যবস্থাপনার কিছু পেশাগত বৈশিষ্ট্য থাকলেও এটি এখনো সম্পূর্ণরূপে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত নয়। কারণ কি? এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত নয়। এই বাক্যটা কিন্তু আপনি লিখবেনই, লেখার পরে লিখবেন, কারণ এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত নয় এবং ব্যবস্থাপক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি বা লাইসেন্স বাধ্যতামূলক নয়। ডাক্তার হওয়ার জন্য কিন্তু দরকার, এমবিবিএস পাস করলেই হয় না, এমবিবিএস ও দরকার, পাশাপাশি মেডিকেল অ্যাসোসিয়েশনের সনদও দরকার। তবে আধুনিক বিশ্বের ব্যবস্থাপনা, দেখেন আপনি এই বাক্যটা, আপনি যদি চান ছোট করবেন, প্রথম বাক্যটা দিয়ে দ্বিতীয় বাক্যটা আপনি কাটেন, কাটার পরে লাস্ট বাক্যটা আপনি দেন। আধুনিক বিশ্বে ব্যবস্থাপনা ক্রমশই একটি পেশার রূপ নিচ্ছে এবং বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এমনও হতে পারে সামনে ব্যবস্থাপক হতে গেলে অবশ্যই ডাক্তারের মতো, ইঞ্জিনিয়ারিং এর মতো আপনার নির্দিষ্ট সনদ, এমবিএ দরকার এবং প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি দরকার। এগুলো কিন্তু সামনে হতে পারে। এখন ইউরোপ আমেরিকা হয়তো আছে, বিভিন্ন সংগঠন আছে, ঠিক আছে, তারা সেই সংগঠনের সদস্য হয়, এই আর কি। তো মোটামুটি এই প্রশ্নটা আপনারা এখনই চোখ বন্ধ করে খাতায় লিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমি সাজেশন, 10ম ব্যাচের সাজেশন ধরে কিন্তু মৌলিক ব্যবস্থাপনা পড়াচ্ছি 10ম ব্যাচের ভাই বোনদেরকে। 10ম ব্যাচের জন্য এই যেটা পড়ালাম এটা কিন্তু তাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট, রিপিট হতে পারে, আসতে পারে, কম ইম্পর্টেন্ট, তবে 11তম ব্যাচের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমাদের হাতে আরো 10 মিনিট আছে, জাস্ট 9:30টায় আমরা থার্ড সেমিস্টারের বিজনেস রিসার্চ, ব্যবসায় গবেষণা বইটা পড়বো, দ্বিতীয় অধ্যায়টা পড়তেছি। আপনারা যারা অ্যাডভান্স, যেমন 9ম ব্যাচের যশোরের একজন ভাই ছিলেন, উনি খুব মোস্ট সিনিয়র, উনি করতেন কি, ওই ফার্স্ট সেমিস্টার শেষ করে ফেলে আমাদের সাথে সেকেন্ড সেমিস্টারে থাকতেন, মানে আমার ক্লাসগুলো করে করে উনি এমন পর্যায়ে গেছিলেন, উনি বলতেন আমার এখন পরীক্ষা আপনাদের সাথে দিতে পারলে আমার ভালো হতো, আমার সেকেন্ড সেমিস্টার শেষ, আমি থার্ড সেমিস্টার আমি শুরু করে দিচ্ছি আপনাদের সাথে। মানে উনি অ্যাডভান্স, উনি আমার ক্লাস শুনে শুনে উনি বই শেষ করে সব। ঠিক আছে, তা আপনারা যদি কেউ চান যে না জাস্ট শুনে থার্ড সেমিস্টারের বইগুলোকে আগে থেকে সহজ করে ফেলাই, আপনার বইও ধরতে হবে না, জাস্ট শুনলেন, ঠিক আছে, এটা আপনার জন্য খুবই উপকার হবে। কারণ থার্ড সেমিস্টারের বেশিরভাগ সাবজেক্ট টেকনিক্যাল, আর যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আপনি চাইলেই বানাই লিখতে পারবেন, একটা অক্ষর বানাই লিখতে পারবেন না, এমন প্রশ্ন আছে। হয় আপনাকে নকল করতে হবে, নকল করা পাপ, নকল করবেন না। নকলের বিপরীতে আপনাকে দাঁড়াতে হলে আপনাকে বুঝতে হবে, আপনি মুখস্থ করতে পারবেন না না বুঝে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কিন্তু আমি আপনাদেরকে বলি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
বলেন, উচ্চতর হিসাব বিজ্ঞান বলেন, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান বলেন, এগুলো পরিসংখ্যান বলেন, এগুলো মৌলিক ব্যবস্থাপনার থেকেও সহজ করে দেওয়ার দায়িত্ব আমি নিছি। যদি আল্লাহ সুস্থ রাখে, ইনশাল্লাহ এগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি খুব প্রত্যেকটা বাক্য গল্পের মতো বানায় অবশ্যই অবশ্যই আপনাদেরকে পড়াবো। আপনারা সবাই থাকবেন। আচ্ছা, এবার দেখেন আমাদের হাতে আরো 8 মিনিট আছে, আমি আর একটা প্রশ্ন পড়াবো ইনশাল্লাহ। ছোট একটা প্রশ্ন আমি খুঁজতেছি। আচ্ছা, তানজির ভাইকে বলবো, অল্পনা আপাকে বলবো, যদি একটু আমি কি পড়াচ্ছি দশম ব্যাচের সাজেশন যেহেতু আপনাদের হাতে আছে, যদি একটু ইয়া করতেন, মানে দাগায় রাখতেন, তাহলে ভালো হতো। কারণ আমি এতগুলো সাবজেক্ট আমি কিভাবে মনে রাখবো? আমার সামনে কিন্তু বই নাই, আমি ল্যাপটপ দিয়ে করাচ্ছি। ঠিক আছে, ল্যাপটপে দাগায় রাখা যায় না। তো আপনারা একটু এইটা দায়িত্বটা পালন করবেন। ঠিক আছে, তা আমি সাজেশনের 1 2 3 4 পড়াইছি, দশম ব্যাচের সাজেশনের। ঠিক আছে, আমি আচ্ছা ছোট একটা প্রশ্ন খুঁজতেছি। দেখেন, আপনাদের একটা কথা আমি বলে রাখি, মানে আমার একটা প্রশ্ন পড়ানোর থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো। দেখেন, সাজেশনের দিকে তাকাইলে দশম পেজের ভাই বোনরা একটা জিনিস পাবেন, সেটা হলো নতুন বইয়ের আলোকে এক নজরে দেখে নিন। এখানে দেখেন কয়েকটা প্রশ্ন আছে, আমি যদি প্রশ্নগুলো একটু পড়ি। ব্যবস্থাপনার কার্যাবলী, আপনার কাছে মনে হয় না যেটা ইম্পর্টেন্ট? ব্যবস্থাপনার উৎপাদনশীলতার ধারণা, ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান, আলোচনা করুন। এই যে 3টা প্রশ্ন আমি বললাম, এই 3টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখনোই বিগত বছরে হয়তো আসে নাই এরকম প্রশ্ন আছে এখানে, কিন্তু আপনি হয়তো ভাববেন যেগুলো বিগত বছর আসে নাই তাহলে আমি পড়বো না। মৌলিক ব্যবস্থাপনার নতুন বই আছে, নতুন বইতে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। যদি নতুন বই থেকে প্রশ্ন একটাও আসে, তাহলে কিন্তু এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা আসবে। এবং এই 3টা প্রশ্ন খুব ছোট করে, সংক্ষিপ্ত ভাবে, খুব সুন্দরভাবে নোটে উপস্থাপন করা আছে। আপনারা এক নজর হলেও পড়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই পড়বেন। আমি এই প্রশ্নগুলো আপনাদের পড়াবো, এবং এই প্রশ্নগুলোর অ্যাডভান্স যদি আপনি প্রিপারেশন নিতে চান, তাহলে এই নতুন পুরাতন সব বইয়ের টোটাল বোধহয় 13টা এবং 9টা মৌলিক ব্যবস্থাপনার ভিডিও আছে। 9টা ভিডিও হচ্ছে নতুন বইয়ের আলোকে, আর 13টা ভিডিও হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্নের আলোকে বা সাজেশনের আলোকে বলতে পারেন। ঠিক আছে, এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আচ্ছা দেখেন, আমি 5 মিনিটের মধ্যে এই প্রশ্নটা পড়াবো আপনাদেরকে। প্রশ্নটা আপনাদের জন্য খুবই সহজ হবে, কারণ অলরেডি একটা প্রশ্ন এই ধরনের পড়াই দিছি। দেখেন, এই প্রশ্নটা দশম ব্যাচের ভাই বোনদের জন্য ইম্পর্টেন্ট না হলেও 11তম ব্যাচের ভাই বোনদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব। আর দশম ব্যাচের ভাই বোনরা একবার আমার ক্লাসটা দেখেন, আপনারা এটা বানাই লিখতে পারবেন। আসলে আপনাদের কি মনে পড়ে এই 7 নাম্বারের আগে আমি একটা প্রশ্ন আপনাদের পড়াইছিলাম? সেটা যদি একটু দেখাই, দেখেন এই প্রশ্নটার দিকে তাকান। ব্যবস্থাপককে প্রকারভেদ করুন। এখানে কি বলা হয়েছে? ব্যবস্থাপককে মানে একজন মানুষ, মানুষের কথা বলছে। এই ব্যবস্থাপক মানুষ, উনি কে? উনার প্রকারভেদ করুন, উনাদের প্রকারভেদ। 3 পর্যায়ের ব্যবস্থাপক থাকেন: উচ্চ বা শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপক, মধ্যম এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। এটা আমরা গত ক্লাসে পড়ছি। এখন আমরা যেটা করবো সেটা হলো ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর। ব্যবস্থাপনা মানে মানুষ না, কিন্তু ব্যবস্থাপকের যে দায়িত্ব বা কাজ সেটা হলো ব্যবস্থাপনা। ঠিক আছে, এখন পড়বো ব্যবস্থাপনার স্তর বা প্রকারভেদ বা পর্যায়, যাই বলেন না কেন, যেভাবে আসুক না কেন, উত্তর কিন্তু এইটা। আমি পড়ি, দেখেন, একটি প্রতিষ্ঠানের সফল পরিচালনার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন স্তরে ভাগ করা হয়। সাধারণত ব্যবস্থাপনার স্তর 3 ভাগে বিভক্ত। আগের প্রশ্নের সেম উত্তর, সেম জিনিস, কিন্তু ব্যবস্থাপনা আর ওটা হলো ব্যবস্থাপক। শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা, আর আগের প্রশ্নে লিখছিলাম শীর্ষ স্তরের ব্যবস্থাপক, ম্যানেজার। আর এখানে লিখছি টপ লেভেল ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন? আশা করি বুঝে ফেলছেন।
এই স্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের মূল নীতিমালা এবং কৌশল নির্ধারণ করেন। সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বোর্ড অফ ডিরেক্টরস। এই 4টা এক্সাম্পল ইংরেজিতে দিবেন আর একটা বাক্য লিখবেন। খুব ভালো মার্কস পাওয়ার জন্য কৌশলী হতে হবে। 2 নম্বর পয়েন্ট আছে মধ্য স্তরের ব্যবস্থাপনা। এই স্তরের ব্যবস্থাপকরা শীর্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। নিম্ন স্তরের ব্যবস্থাপকদের তত্ত্বাবধান করেন। আগের প্রশ্নের সেম জিনিস আমি ইচ্ছা করে এখানে রাখছি, আপনি যাতে সহজে এটা করতে পারেন। এই স্তরের ব্যবস্থাপকরা শীর্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাস্তবায়ন 2টা কাজ করেন। একটা হলো উপরের লেভেলের ব্যবস্থাপকরা যা করেন, যা দেন সেটা বাস্তবায়ন করেন, আর নিচের স্তরের ব্যবস্থাপকদের ওরা তত্ত্বাবধান করেন। এই প্রথম একটা বাক্য দেওয়ার পরে আপনি লিখবেন বিভাগীয় ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, প্রকল্প ব্যবস্থাপক, এরা সবাই মধ্য স্তরের ব্যবস্থাপক। ঠিক আছে, ব্যবস্থাপনা এই ব্যবস্থাপকের কাজটাই হলো মধ্য স্তরের ব্যবস্থাপনা। বুঝতে পারছেন? এবার চলে আসেন নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এই স্তরের ব্যবস্থাপকরা সরাসরি কর্মীদের তত্ত্বাবধান করেন এবং দৈনন্দিন কাজ পরিচালনা করেন। কথাটা কি বুঝতে পারছেন? সরাসরি কর্মীদের তত্ত্বাবধান করেন এবং দৈনন্দিন কাজ পরিচালনা করেন। সুতরাং সুপারভাইজার, ফোরম্যান, টিম লিডার। 2টা বাক্য উদাহরণ। যে 2টা বাক্য আছে এখানে, এই 2টা বাক্যই আপনাকে পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, আপনি বানাই লিখলে এই 2টা আপনার ভিতর থেকে আসা লাগবে। বুঝতে পারছেন? এই 2টাই এই পয়েন্টের জন্য উপযুক্ত। এবার উপসংহারটা দেখি। একটি প্রতিষ্ঠানের কার্যকরী পরিচালনার জন্য ব্যবস্থাপনার 3টি স্তর পরস্পরের সাথে সংযুক্ত। শীর্ষ ব্যবস্থাপক পরিকল্পনা করেন, মধ্য স্তরের ব্যবস্থাপক তা বাস্তবায়ন করেন, নিম্ন স্তরের ব্যবস্থাপক সরাসরি কর্মীদের পরিচালনা করেন। এই সমন্বিত কাঠামো প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করে। ভূমিকাটার উপসংহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সহজ করে সুন্দর করে সাজানো হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ 9:30 বেজে গেছে, জাস্ট 9:30 থার্ড সেমিস্টারে পড়াশোনা করব। আমি নিজেও থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, আমার সামনে পরীক্ষা। আমরা ওইটা একটু গ্রুপ স্টাডি স্টাইলে পড়বো। থার্ড সেমিস্টারের পড়াশোনাটা দিনকে দিন, ফাইনাল সেমিস্টার পড়াশোনা একসাথে হতে পারে পরীক্ষা। আমরা দুইটা খুব জোরালো ভাবে পড়বো। দোয়া করবেন যাতে পরীক্ষা ভালো হয়। একটা রেজাল্ট পেন্ডিং আছে, আমি দোয়া চাই। ফার্স্ট সেমিস্টারে আমি বলি, খুব গর্বের সাথে বলি যে সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছি। আর সেকেন্ড সেমিস্টারও আমি চাই আমার রেজাল্টটা যাতে ভালো হয়। পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করছি, তারপরে 19-20 করে স্যারেরা আমার সাথে খাতা দেখে আমার যেটা মনে হয়, কারণ যেটা খুব ভালো লিখি, অনেক সাবজেক্টে দেখা যাচ্ছে সবগুলো সমান তালে ভালো লিখছি, কোনোটা খারাপ রেজাল্ট হচ্ছে, কোনোটা একটু ভালো হয়েছে। এরকম হলো কিন্তু, তার মানে স্যাররা খাতা ভালোভাবে বোধহয় দেখে না। আমি এটা প্রকাশ্যে অভিযোগটা করবো। দেখলে আমার রেজাল্ট তো সমানভাবে আসার কথা, সমানভাবে লিখছি। আর এত পড়ি, আপনারা জানেন যে পরীক্ষার আগে গ্রুপ স্টাডি 7-8 ঘন্টা করে পড়ি প্রতিদিন। সবাইকে নিয়ে পড়ি, পরীক্ষার্থী ভাই বোনরা পরীক্ষার আগে দেখবেন আসবে। তারপরও কেন রেজাল্ট খুব বেশি ভালো হয় না? আমি চাই আরো ভালো হোক, সেটা কেন হলো না? তার মানে স্যারেরা বোধহয় খাতা ভালো করে দেখে না। আমি আশা করবো স্যারেরা যাতে খুব ভালো করে খাতা দেখেন। ঠিক আছে, আমাদের জন্য ওপেন মনে না করেন সবসময়। আমরা কর্মজীবী এবং অনেকে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ভালো লিখি, আমাদের সেই ভালো মার্কস নিতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।